জাও ফেলিক্সের পেনাল্টি কিক লাগলো গিয়ে বার পোস্টে, ওই জায়গায় পর্তুগালের গোল পাওয়া হলো না। আর শেষ পেনাল্টি কিকে তিও এর্নান্দেজ যখন জালে বল জড়ালেন তখন ফ্রান্সের উল্লাস, আর অন্য পাশে ফ্রান্সের এই উল্লাসকে ছাপিয়ে গেল পর্তুগালের এই বিষাদ। পর্তুগাল বাদ পড়লো ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে, আর ফ্রান্স উঠে গেল ইউরোর সেমিফাইনালে, এবং একই সঙ্গে বিদায়টুকু নিশ্চিত হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোরও। ইউরোর ক্যারিয়ারটা সম্ভবত তার এখানেই শেষ হলো। নিজেই জানিয়ে রেখেছিলেন যে এই ইউরোই তার শেষ। 39 বছর বয়স যখন হয়েছে, আর 4 বছর পরে তার বয়স দাঁড়াবে 43, নিশ্চয়ই তখন তিনি ইউরো খেলতে চাইবেন না, এবং তার ইউরোটা যেভাবে শেষ হলো সেটা সম্ভবত রোনালদো মনে রাখতে চাইবেন না। পুরো টুর্নামেন্ট জুড়ে একটা গোলও করতে পারেন নাই ক্রিস্টিয়ানো রোনালদো, একটা অ্যাসিস্ট তার আছে, এই নিয়েই তার সন্তুষ্ট থাকতে হলো। এবং আপনি যখন এই রোনালদোর পুরো ম্যাচে কন্ট্রিবিউশন দেখবেন, খুব বেশি কিছু খুঁজে পাবেন না। হয়তো এই ছবিটা রোনালদোকে খানিকটা আক্ষেপে পড়াতে পারে। টাইমিংটা দেখুন, 92 মিনিটস 39 সেকেন্ড, অর্থাৎ এক্সট্রা টাইমের খেলা যখন চলছে তখন রোনালদো 6 ইয়ার্ড বক্সের ঠিক সামনে এরকম একটা জায়গায় এইরকম দারুণ একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন, যেটা তিনি পরে মেরেছিলেন অনেকখানি ওপর দিয়ে। এই জায়গায় সাধারণত রোনালদো মিস করেন না, কিন্তু রোনালদো এদিন মিস করলেন এবং তার দলও বাদ পড়লো। বলছি না শুধুমাত্র রোনালদোর জন্যই রোনালদোর দল বাদ পড়েছে, পুরো পর্তুগাল দল যখন গোল শূন্যভাবে ম্যাচটা শেষ করলো তখন তারাই সম্ভবত ফ্রান্সের তুলনায় সুযোগের হিসাবে অন্তত পক্ষে বেশি তৈরি করেছিল, কিন্তু তারা প্রপার ফিনিশিংটা শেষ পর্যন্ত খুঁজে পায় নাই। আর রোনালদোর ওই মাঠ থেকে বের হওয়ার ওই দৃশ্যটা আপনি তো নিশ্চয়ই দেখেছেনই। ক্রিস্টিয়ানো রোনালদোর পুরো ইউরোর ক্যারিয়ারটা কেমন ভাবে গেল, সব মিলিয়ে তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন, সবচেয়ে বেশি গোল করেছেন, সবচেয়ে বেশি অ্যাসিস্টও তার। ইউরোর ইতিহাসে এই হচ্ছে রোনালদোর রেকর্ড। তিনি শেষ করলেন শীর্ষে থেকেই, কিন্তু শেষটা তার অত ভালো হলো না। ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরো শুরু হয়েছিল 2004-এ। এই ছবিটার কথা অনেকেরই মনে থাকার কথা। গ্রিসের সঙ্গে ফাইনালে হারের পর ওই ছোট্ট রোনালদো, তাকে ছোট্টই বলতে হচ্ছে এখনকার বিচারে, তিনি তখন মন খারাপ করে মাঠ ছেড়েছিলেন চোখের জলে। তাকে আরো একবার চোখের জলে জীবন ভাসিয়েছিল, কিন্তু সেবার 2016-তে তার ক্যারিয়ারের সবচেয়ে সম্ভবত ডিফাইনিং মোমেন্টটা তিনি অর্জন করেছেন। এই ফ্রান্সকেই ফাইনালে হারিয়ে দিয়ে ইউরো জিতেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, এবং সেই ছবিটা এখনো রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হয়েই সম্ভবত থাকলো। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? ওই ফ্রান্সের সঙ্গেই পর্তুগালের খেলা পড়লো এবং ওখান থেকে ইউরোটা শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ কন্ট্রিবিউশন ইউরোতে এটাই, যে পেনাল্টি কিক থেকে তিনি গোল করলেন। টাই ব্রেকারে তিনি নিতে এসেছিলেন প্রথম কিকটা, আরো একবার টানা দ্বিতীয় ম্যাচে পর্তুগালের টাই ব্রেকার, এবং সেখান থেকে তিনি আরো একবার স্পট কিকে জালে বল জড়িয়েছিলেন, দলকে সমতায় ফিরেছিলেন। যদিও শেষ পর্যন্ত কাজে দেয়নি, 5-3 গোলে তার দল হেরে গেছে। রোনালদোর যেমন বিদায় হয়ে গেল অন্তত পক্ষে ইউরো থেকে, পেপের জন্য এই কথাটা সত্যি। 41 বছরের বেশি বয়স তার, এবং এই ডিফেন্ডারকে মাঠ ছাড়তে হলো চোখের জলে। অবশ্য তার আগে আমরা অন্য এক পেপেকে দেখেছি, পুরো ম্যাচ জুড়ে দারুণ কিছু ট্যাকেল তিনি করেছিলেন, বেশ কিছু জায়গায় তিনি ইন্টারসেপ্ট করেছেন। তার বয়স যে এত বেশি হয়েছে সেটা ফ্রান্সের তরুণ ফুটবলারদের সঙ্গে যখন তিনি 1v1 সিচুয়েশনে মোকাবেলা করছেন তখন অনেক সময় সেটা বোঝাও যায় না। স্পেশালি মার্কাস থুরামের সঙ্গে তিনি যে লড়াইটা জমিয়েছিলেন সেকেন্ড হাফে, সেটা হয়তো অনেকেরই ভালো লাগার কথা, যদিও শেষটা কারোরই আর ভালো হয় নাই। ফ্রান্স যে বেঁচে গেল, ফ্রান্স কি করে বাঁচলো? ফ্রান্সেরও এই জায়গায় বাঁচার কথা ছিল না। এমন দুটো দল ম্যাচ খেলতে নেমেছিল যারা কেউই আসলে খুব একটা ছন্দে ছিল না, এবং স্পেন আর জার্মানির ম্যাচ দেখার পরে বাংলাদেশ সময় রাত 1টায় এই ম্যাচটা দেখা কারো কারো জন্য একটু অত্যাচারও ছিল বোধহয় কোনো কোনো দিক থেকে। স্পেশালি ফার্স্ট হাফ একদমই ম্যারমেরে ছিল, দুই দলের কেউই সেই অর্থে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারে নাই। সেকেন্ড হাফটাও মোটামুটি ওই একই রকম গেছে, যদিও দুই গোলকিপারকে হয়তো সেকেন্ড হাফে আরেকটু বেশি অ্যাক্টিভ থাকতে হয়েছে। এরপর খেলা গড়ালো এক্সট্রা টাইমে, সেখানেও দুই দলকে আলাদা করা গেল না। কিন্তু এক্সট্রা টাইমে খেলা গড়ানোর পরে ফ্রান্স সম্ভবত একটু হলেও বিপদে ছিল তাদের অতীত রেকর্ডের কথা ভেবে, কারণ এর আগে যতবার 2000 সালের পর থেকে যতবার খেলা এক্সট্রা টাইমে গেছে ইউরো আর ওয়ার্ল্ড কাপে, কোনোবারই ফ্রান্স সেখান থেকে জিতে উঠতে পারে নাই। আপনি দেখুন 2006-এর ওয়ার্ল্ড কাপে ফাইনালে তারা ইতালির কাছে হারলো, 2016-র ইউরোতে এই
পর্তুগালের কাছেই তারা এক্সট্রা টাইমে গিয়ে হারলো। 2020-এর ইউরো যেটা 2021-এ হয়েছিল সেখানেও তারা হেরে গিয়েছিল রাউন্ড অফ 16-এ টাই ব্রেকারে। 2022-এর ওয়ার্ল্ড কাপে ফাইনালে আর্জেন্টিনার কাছে তারা হেরেছিল। এই এতগুলো হার্ট ব্রেকের পর ফ্রান্স অবশেষে এক্সট্রা টাইমে গিয়ে এবং টাই ব্রেকারে গিয়ে কোনো একটা ম্যাচ জিতে ফিরতে পারলো। ওটা ফ্রান্সের জন্য স্বস্তির, কিন্তু ফ্রান্সের জন্য যেটা স্বস্তির খবর না সেটা হচ্ছে এই স্ট্যাটটা। ফ্রান্স যে টুর্নামেন্টের সেমিফাইনালে খেলছে সেই ফ্রান্স এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে 5টা ম্যাচ খেলে একটাও ওপেন প্লে থেকে গোল করতে পারে নাই। ওপেন প্লে থেকে গোল করতে পারা মানে কি? মানে আপনি একটা অ্যাটাক বিল্ড আপ করবেন সেট পিস থেকে গোল বাদ দিয়ে। তারা একটা গোলই করেছে, সেটাও আবার একটা পেনাল্টি কিক থেকে। সেই গোলটা করেছেন কিলিয়ান এমবাপে। এই ছাড়া আত্মঘাতী গোলের ওপর নির্ভর করে তারা এই পর্যন্ত এসছে এবং এইবার কোয়ার্টার ফাইনালে তাদের ভরসা করতে হলো টাই ব্রেকারে। সব মিলিয়ে 86টা গোলের শট নিয়েছে ফ্রান্স, এখনো পর্যন্ত ওপেন প্লে থেকে গোলের দেখা ধারা পায় নাই। এই রেকর্ডটা একদমই ভালো কিছু না এবং এই রেকর্ডের কারণ সম্ভবত কিলিয়ান এমবাপের ফর্মহীনতা। এখন ফর্মহীনতা বলে দিলেই তো হচ্ছে না, কিলিয়ান এমবাপে সম্ভবত তার ওই নাকটা নিয়ে খুব বেশি ধুকছেন। ইনফ্যাক্ট এক্সট্রা টাইমে যখন খেলা গড়ালো তখন দিদিয়ের দেশও ফ্রান্সের কোচ এই কিলিয়ান এমবাপেকে বদলি করে সাইড বেঞ্চেই বসালেন, কারণ তিনি বুঝতে পারছিলেন এমবাপেকে দিয়ে আর হচ্ছে না, তিনি নাক নিয়ে যথেষ্ট পরিমাণে ভুগছেন। এই সবকিছু ফ্রান্সের জন্য ভালো খবর নয় সেই অর্থে, কারণ ফ্রান্সকে এখন সেমিফাইনালে খেলতে হবে স্পেনের সঙ্গে। স্পেনের জন্য যে খুব স্বস্তির খবর আছে তাও না। ডানি কারবাহালকে তারা পরের ম্যাচে পাচ্ছে না, তারা লেনরমানকে পাচ্ছে না, তারা পাচ্ছে না আলভারো মোরাতাকে। কার্ড সাসপেনশনের কারণে এই তিনজনকে ছাড়াই স্পেনকে খেলতে নামতে হবে। আর কিলিয়ান এমবাপের ফ্রান্স মোটামুটি নিজেদের শক্তি টিকিয়ে রাখছে। দলটা ডিফেন্সিভলি সলিড আপনি বলতে পারেন, সেই অনুযায়ী হয়তো দলটা খেলার চেষ্টা করবে এবং তারা পরে এখান থেকে ফাইনালে ওঠার একটা চেষ্টা করবে। এই ফ্রান্স এবং পর্তুগালের ম্যাচে আপনি কয়েকটা ফেজে হয়তো ব্যাপারগুলোকে ভাগ করতে পারেন। উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো দুজনেই দারুণ করেছেন এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে তারা 1 ইঞ্চি সুযোগও দেন নাই। যেখানে সুযোগ দিয়েছিলেন সেটা তো আমরা দেখলাম, সেখান থেকে রোনালদো আসলে নিজেও কনভার্ট করতে পারেন নাই। ফ্রান্সের এই দলটার শক্তি আরো একটা জায়গায় আছে, যে টাই ব্রেকারে দল মানে ম্যাচটা গেল সেখানে ফ্রান্সের যারা গোল করেছেন স্পট কিক থেকে, জোস কোন্ডে কখনো এর আগে স্পট কিক তিনি নেন নাই কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে বা বড় কোনো ম্যাচে, অথবা ব্র্যাডলি বারকোলা একদমই তরুণ, তিনি ওই ধরনের এক্সপিরিয়েন্সের ভেতরে যাননি। তো কিলিয়ান এমবাপেকে সাব করে বসিয়ে দেওয়ার পরও এইসব ফুটবলাররা সময় মতো জ্বলে উঠেছেন, যে সময় দরকার ছিল সে সময় কাজের কাজটুকু করে দিয়েছেন। এটাই বলছে ফ্রান্সের এই দলটার শক্তি আসলে কতখানি। এই কারণে আপনি বলতে পারেন স্পেনকে ফেভারিট, কিন্তু এই ফ্রান্স এমন ফ্রান্স যারা পুরো টুর্নামেন্টে ওপেন প্লে থেকে গোল না করেও হয়তো পুরো টুর্নামেন্ট জিতেও যেতে পারে। এই ফ্রান্সের পক্ষে সেটা সম্ভব। দিদিয়ের দেশও যখন জাতীয় দলে তার ফ্রান্সের দলটাকে সামলান তখন তিনি আসলে এই ব্র্যান্ডের ফুটবলটাই খেলতে চান।